সিরাজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের মাসি ঘাসিটি বেগম। মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মুর্শিদকুলি খাঁর যে কবর, সেই কবরের উপর, তাই তো? মুর্শিদকুলি খাঁর কবর উপরে দাঁড়িয়ে আছি। এখন এই 14টা সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ওনার সমাধিটা দেখবো, চলুন। যারা ইতিহাসকে ভালোবাসেন, মুর্শিদাবাদ নামটা শুনলেই তাদের গায়ের কাঁটা শিহরিত হয়ে ওঠে। আসুন, আজকের ভিডিওতে আমি মুর্শিদাবাদের 12টি ঐতিহাসিক স্থানে আপনাদের নিয়ে যাব এবং প্রত্যেকটি স্থানে গিয়ে সেই স্থানের ঐতিহাসিক বিবরণ, কেন মুর্শিদকুলি খাঁ ব্রাহ্মণ থেকে মুসলমান হয়েছিলেন, কেন কাটরা মসজিদের ভিতর মন্দির আছে, কেন আজিমুন নেশা প্রত্যেক দিন কোনো শিশুর কলিজা ভক্ষণ করতেন, কেন দানিশ ফকির সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিলেন, কিভাবে সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল এবং কেনই বা সিরাজদৌল্লার দেহটাকে 6 টুকরো করে হাতির পিঠে চাপিয়ে বস্তায় বেঁধে সেই সময় সারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘোরানো হয়েছিল। সমস্ত ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে এবং কিভাবে আপনারা একদিনে মুর্শিদাবাদের 12টি স্পট ভিজিট করবেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার গায়ের কাঁটা শিহরিত হয়ে উঠবে। মুর্শিদাবাদ যাওয়ার সবথেকে বেস্ট ট্রেন হলো হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটি সকাল 6:50 কলকাতা স্টেশন থেকে ছাড়ে, মনে রাখবেন কিন্তু, এবং 11:05 পৌঁছায় লালগোলাতে। স্টেশনে নেমে আপনারা টোটো ধরে পৌঁছে যান ত্রিপোলিয়া বা হাজারদুয়ারি সংলগ্ন অঞ্চলে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন রেটের কম দামি বেশি সব রকম হোটেল পেয়ে যাবেন। হোটেলের মিনিমাম প্রাইস হচ্ছে 400 টাকা। 400 টাকা থেকে এখানে আপনি বিভিন্ন রকমের হোটেল কিন্তু পেয়ে যাবেন এই রোডটির মধ্যে, যেটি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। হাজারদুয়ারি সংলগ্ন অঞ্চলেই একাধিক টোটো এবং ঘোড়ার গাড়ি আপনি পেয়ে যাবেন। এনারা আপনাদের মুর্শিদাবাদের বিভিন্ন স্পটগুলো সারাদিন ঘুরিয়ে দেখাবেন এবং বিভিন্ন সাইট সিনিং করাবেন, যার জন্য এনারা চার্জ নেন 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে। এখন আপনারা যে স্পটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জাফরাগঞ্জ কবরস্থান। এখানেই কিন্তু মির্জাফরের কবর আছে। এখানে মির্জাফর এবং তার বংশের 1100 জনের কবর কিন্তু আছে। আসুন এখানকার গাইডের কাছ থেকে শুনে নেওয়া যাক মির্জাফরের সমাধি সম্পর্কে দু এক কথা। এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। এটা সাদা মার্বেল উঁচু কবরটা হচ্ছে দুই পাশে দুই কাকা উনার, একটা হচ্ছে নজাবি খান, একটা হচ্ছে নজাব খান, ডাকনাম হচ্ছে মির্জাফরের। জাফরাগঞ্জ কবরস্থান দেখে আপনারা চলে আসতে পারেন মুর্শিদকুলি খানের কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে। ইতিহাসে বলা হয় যে এই আজিমুন্নেসার এক যক্ষা রোগ ছিল, যার জন্য তার কবিরাজ তাকে প্রত্যেক দিন এক শিশুর কলিজা খেতে বলেছিলেন, যা এক সময় তার নেশায় পরিণত হয়। এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে আজিমুন্নেসার স্বামী আজিমুন্নেসাকে জীবন্ত দাফন করে। আসুন এবার এখানকার গাইডের কাছ থেকে ঐতিহাসিক ঘটনাটি জেনে নেওয়া যাক। ইতিহাসটা দুইভাবে এখানে বিকৃত আছে। এক হচ্ছে এর একটা চরিত্র ছিল নোংরা, প্রত্যেকদিন একটা করে ছেলে ইউজ করতে, দ্বিতীয়বার যেন কেউ ইউজ না করতে পারতো তাকে মেরে ফেলা হতো, যার জন্য সেকেন্ড নবাব সুজাউদ্দিন খাঁ মানে মুর্শিদকুলি খাঁর জামাই, যার হাজবেন্ড, উনি এখানে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। আরেকটা ভাবে ইতিহাস বিকৃত আছে, তিনি নাকি বাচ্চাদের কলিজা খেতেন। তো কলিজা খেতে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার একটা রোগ ছিল, যক্ষা রোগ, যার যোগের ওষুধ ছিল। এক কবিরাজ তাকে বলেছিল তাকে বাচ্চা ছেলেদের কলিজার সঙ্গে তাকে প্রত্যেকদিন একটা করে মানে ওষুধ খেতে হবে। সেটা নেশায় তার পরিণত হয়, নেশায় পরিণত হওয়ার পরে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়। এই দুই রকম ভাবে ইতিহাসটা বিকৃত। আর এই হচ্ছে কিন্তু সেই কলজি কাকির কবর, যেটি আমার নিচে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে কিন্তু আজিমুন্নেসাকে কবর দেওয়া হয়েছিল, যার এই হচ্ছে কবর, এবং তার বুকের উপর দিয়ে কিন্তু প্রত্যেককে হেঁটে যেতে হয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদের সব থেকে ঐতিহাসিক জায়গা, যেটা হচ্ছে কাটরা মসজিদ। আর এই কাটরা মসজিদকে ঘিরেই কিন্তু মুর্শিদাবাদের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আবর্তিত হয়েছে। এবং এই যে কাটরা মসজিদ তৈরি করেছিলেন কিন্তু মুর্শিদকুলি খাঁ, অর্থাৎ ঔরঙ্গজেবের সময়কাল থেকে যখন ঢাকা থেকে মুর্শিদাবাদে এই তাকে নবাব পদে বা দেওয়ান পদে তাকে পদাধিষ্ঠিত করা হয়, তারপর থেকে তখনই কিন্তু তিনি এই কাটরা মসজিদ কিন্তু তৈরি করেছিলেন। এবং বলা হয় যে মুর্শিদকুলি খাঁ বা মুর্শিদাবাদ নাম হওয়ার আগে কিন্তু এই জায়গার নাম ছিল মুকসুদাবাদ, এবং পরবর্তীকালে মুর্শিদকুলি খানের নাম অনুসারেই কিন্তু এই
জেলার নাম হয় মুর্শিদাবাদ এবং আমাদের গাইড দাদা আছে এবং এই গাইড দাদার সঙ্গে নিয়ে আমরা কিন্তু এই যে কাটরা মসজিদ আছে সেই বিষয় সম্পর্কে বিভিন্ন যে ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেবো। তো চলুন আমাদের গাইড দাদা আছে, গাইড দাদার সাথে আমরা কথা বলে নিই। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এই বাগানের মধ্যে চারিদিকে সব সবজি বাজার বসতো। সবজি বাজার বসতো বলে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা বেড়াতে এসছেন কাটরা মসজিদে। কাটরা মিন্স হচ্ছে বাজার। এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে মিনার, এর হাইট হচ্ছে 70 ফিট। এতে ওঠার জন্য 67টা সিঁড়ি আছে। টাওয়ারের গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে। এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে সৈন্যরা বাইরের শত্রুকে ফলো করতেন এবং সানলাইটটা ঢোকার জন্য দুটো কারণেই ফুটোগুলো তৈরি করা হয়েছে, কারণ তখন কোনো লাইটের ব্যবহার ছিল না। এই যে ডান দিকে দোতলা ঘরগুলো দেখতে পাচ্ছেন, একে তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা, এক কথায় গেস্ট হাউস। এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। একটা সময় 700 কোরআন পাঠার্থী একসঙ্গে বসে কোরআন পাঠ করতেন। আর প্রত্যেকটা গেটের হাইট দেখুন সব ছোট করে দেওয়া আছে। তখনকার লোক তো লম্বা লম্বা ছিলেন, মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সালাম জানিয়ে ভেতরে ঢুকতে হয়, সম্মান জানিয়ে ভেতরে ঢুকতে হয়। আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন, আপনারা কিন্তু মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকলেন, ওটা পেছন দিক। তো উল্টো কথাটা কেন বললাম, এটা হচ্ছে পশ্চিম দিক। আর পশ্চিম দিকে মুখ করে আমাদের ভারতীয় মুসলিমরা নামাজ পড়ে। কেন পড়ে? মক্কার কাবা শরীফ হচ্ছে পশ্চিমে। তো যেহেতু এটা রোড হয়ে গেছে, সরকার রাস্তা করে দিয়েছে, তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে। ব্যাকটা হয়ে গেছে ফ্রন্ট আর ফ্রন্টটা হয়ে গেছে ব্যাক। মূল মসজিদ হচ্ছে এটাই। এসছেন তো কাটরা মসজিদে। এর মেন 4টে সাপোর্ট আছে, দু সাইডে দুটো পিলার আছে, কর্নারে দুটো আছে। 1897 সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান, দু সাইডে দুটো গম্বুজ রয়েছে, মিডিলে আরো 3টে ছিল, ভাঙা ভেঙে গেছে, আমি যাচ্ছি পরে দেখাবো। এবার নিচের দিকে তাকান, এক একটা সাপোর্টের পরপরই এক একটা করে ঘর আছে। এই টোটাল মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম। এগুলো হচ্ছে আপনার ড্যাম প্রুফ, হাওয়া বাতাস চলাফেরা করার জন্য, ভেতরটা যাতে শুকনো থাকে, স্যাঁতসেঁতে ভাবটাতে না হয়, যার কারণে ঘরগুলো করে দেওয়া হয়েছে। আর দেখুন প্রত্যেকটা ওয়ালের মিডিল এরকম একটা করে খোপ রয়েছে। মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 300 বছর হলো। তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে এখানে প্রদীপ জ্বালানো হতো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এই কাটরা মসজিদ। আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো হিস্ট্রিক্যাল স্পট আছে, এটাই কিন্তু মেন স্পট। আমাদের এই জেলার নাম, আপনারা মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, এই জেলার আগের নাম ছিল মকসুদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে পরবর্তী ডিস্ট্রিক্টের নাম হয়েছে মুর্শিদাবাদ। ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁ। না বলি, এই ধরনের ইট আপনারা এর আগে কখনোই দেখেন। আগে যেমন ক্যাসেট ছিল, ক্যাসেট। পুরো মাঠের মধ্যে 2000 লোকের নামাজ পড়ার জায়গা। অতীতে একটা সময় 2000 লোক একসঙ্গে বসে নামাজ পড়তো। এই সুন্দর জায়গাতে 2000 লোক একসঙ্গে বসে নামাজ পড়তো। এখন নামাজ পড়া হয় না। আর নামাজ পড়া মসজিদে অবাধে লোককে এইভাবে মেলার মতন ঢুকতে দেবে না। সেখানে আমাদের এখানে কোনো মেয়েরাও প্রবেশ করে না। এটা হেরিটেজ হয়ে গেছে। উপরে যে রিংগুলো ঝোলানো আছে, কালো কালো রিং দেখুন, মাথার উপর দিকে তাকান। মাঠের শেষ দিকে সব আংটার মতন করা আছে। তারা যখন নামাজে বসতো, পুরোটাতে শামিয়ানা টাঙিয়ে দেওয়া হতো। তাদের গায়ে রোদ বৃষ্টি যাতে না লাগে সেই ব্যবস্থাই করা ছিল, মানে একটা সময় পুরোটাই কভার ছিল। এবার দেখুন দেয়ালের গায়ে সব চৌকোনা বক্স সিস্টেম রয়েছে, খোপ খোপ করা আছে। এখানে তখনকার সময় দামি দামি কাঁচ ফিট করা ছিল। আর কাঁচের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাঁচ তো বেলজিয়াম গ্লাস, যেই কাঁচে আলোর প্রতিফলন হয়। রাত্রিবেলা যখন চাঁদে আলো সেই কাঁচের মধ্যে পড়তো, মুন লাইটে রিফ্লেকশন হয়ে পুরো মাঠটায় ভেতরটা আলোকিত হয়ে যেত। এই জিনিসগুলো কোথায় গেল? এগুলো সব ব্রিটিশরা যাওয়ার সময়, ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায়, তারা নষ্ট করে দিয়ে চলে যায়। আর যাও বা কিছু বেঁচে ছিল, আমাদের যারা দেশীয় ব্রিটিশ, তখনকার সময় যারা ভারতীয়রা যারা ইংরেজদের গোলাম ছিলেন, সেই পিরিয়ডে বাকিটা তারা নিয়ে চলে গেছে। আর এই ঘরগুলো হচ্ছে টোটালটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। এগুলোতে সব পড়াশোনা হতো। গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরো 3টে গম্বুজ ছিল, মোট ছিল 5টা। এটা এর কোনো ছাদ ছিল না, পরস্পর 5টা গম্বুজের উপরেই ছাদ। ইটকে সাজিয়ে যে স্টেপগুলো করেছে, এগুলো এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো পরে করে দেওয়া হয়েছে। দেখুন সামনে গম্বুজটা লেফট সাইডটা কিছুটা ডাউন হয়ে গেছে, বাঁ দিকটা হেলে গেছে। সামনে যে নকশা করা ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় জাফরি জানলা। অর্ধেকটা ভূমিকম্পে ভেঙে যাওয়ার ফলে ওটা সিল করে দেওয়া হয়েছে। ওই জানলার মধ্যে ছোট ছোট দামি দামি স্টোন পাথর ফিট করা ছিল। স্টেপ লক্ষ্য করুন, আপনার পেছনে একটি ফাঁকা জানলা আছে, এখানেও বেলজিয়াম গ্লাস ফিট করা ছিল। দিনের বেলায় যখন সূর্যের আলো এসে ভেতরে প্রবেশ করত, সূর্যের আলোটাকে ক্যাচ করতে বেলজিয়াম গ্লাস, আলোটাকে ফেলতো জাফরির মধ্যে, রিফ্লেকশন হয়ে ভেতরটা আলোকিত হয়ে যেত। বাইরে হতো মুনলাইটে আর সানলাইটে। তা রাত্রিবেলায় দেখো অন্ধকারে, দেখুন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে খোপ আছে প্রদীপ জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানো।
এখানে কি হতো, এখানে যারা মৌলানা মৌলবী তাদের প্রার্থনা করার জায়গা হচ্ছে এটা, আর 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। মন্দিরে কি করে, পুরোহিত পুজো করে, ভক্তরা বাইরে থাকে। তো সেম কেস, সব ধর্মের সিস্টেম একই। ইনার প্রথম জীবনে নাম ছিলেন সুদর্শন নারায়ণ মিশ্র, ফাদার নেম দর্প নারায়ণ মিশ্র, সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যের মিশ্র বামন পরিবারের ছেলে। মুর্শিদ কুলি খাঁ যখন ছোট ছিলেন তখন তাকে এক হাজি স্পাইনের কাছে কৃতদাস রূপে তাকে বিক্রি করে দেওয়া হয়। সেই হাজি সাহেব তার নাম পরিবর্তন করে নাম রাখেন মোহাম্মদ হাদি। তারপর হচ্ছে করতলব খাঁ। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে উপাধি। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে উপাধি। তখন দিল্লির সম্রাট ছিল অরঙ্গজেব, এখানে ছিল বর্গী ডাকাতের উৎপাত, আর মারাঠিদের বর্গী বলা হতো। বর্গীদের সর্দার ছিল ভাস্কর পণ্ডিত, তার স্পট আছে নদীর ওপারে। মারাঠা যুদ্ধে অরঙ্গজেব অর্থশূন্য হয়ে পড়েন। 1702 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের দরবারে 1 কোটি টাকার রাজস্ব নাজরানা পাঠায়। অরঙ্গজেব তার কাজের উপরে খুশি হয়ে তাকে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব বলে ডিক্লারেশন দিয়েছিলেন। মুর্শিদ কুলি খাঁ 1717 খ্রিস্টাব্দে নবাবী পদ লাভ করেন। 1723 থেকে 24 মসজিদটা তৈরি করেন। 1725 উনি মারা যান। মারা যাওয়ার পূর্বে বলে গেছে, আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে, সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলেই আমি যাতে পাপ থেকে মুক্তি পাই। প্রশ্ন হলো, কি এমন পাপ করলো যার জন্য ওনার বুকের উপর দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে? সমাজচ্যুত হওয়ার পর বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজের ধর্মের গোঁড়ামিটা একটু বেশিই ছিল। সমাজ যখন আশ্রয় দেয়নি তখন হিন্দু সমাজের প্রতি রাগে, ক্ষোভে, দুঃখে, অভিমানে আশেপাশে যে সমস্ত মন্দির ছিল সেই মন্দিরের কিছু মাল মেটিরিয়ালস দিয়ে বিশাল মসজিদ তৈরি করেন 1723 থেকে 24। আমি 1700 সালের ঘটনা বলছি, এখন 2025 সাল। এই মসজিদটার বয়স হচ্ছে 301 বছর। তৈরি করতে সময় লেগেছে মাত্র 2 বছর। 1723 জানুয়ারিতে স্টার্ট, 24 ডিসেম্বরের শেষ। আমরা এন্ট্রান্স প্রবেশ পথ হচ্ছে এটাই, নবাবী আমলের সদর ছিল এটাই। কেন হচ্ছে যে কোনো মসজিদের মুখটা থাকে পূব দিকে, আর পশ্চিম দিকে মুখ করে তো নামাজ পড়তে হয়। বর্তমানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের দুটো পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা। এই কবরটা কিন্তু পুরোটা ওপেন কবর আছে, খোলা কবর, ভেতরটা পুরোটা মাটি আছে। এটা আগে নেট ছিল, জাল। এই নেটের উপর দিয়ে যখন হেঁটে যাব, পায়ের কিঞ্চিত মাত্র ধুলোটা হলেও তার গায়ের মধ্যে পড়বে, কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে, এটা শোভনীয় নয়। তাই 1958 সালে যখন এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, এর নেটটাকে সরিয়ে দিয়ে ঢালাই করে দিয়েছে। আমরা দাঁড়িয়ে আছি তার বডির উপরে, পায়ের ধুলোটা পড়ছে না, কিন্তু বুকের উপরে দাঁড়িয়ে আছি। মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর যে কবর, সেই কবরের উপর, তাই তো? মুর্শিদ কুলি খাঁর কবর উপরে দাঁড়িয়ে আছি। এখন এই 14টা সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ওনার সমাধিটা দেখবো, চলুন কবরটা। নবাব মুর্শিদ কুলি খাঁ একটা সময় কত জৌলুস, কত ফুর্তি ছিল মুর্শিদাবাদে, রাজধানীর শহর এই মুর্শিদাবাদ। সেই নবাব মুর্শিদ কুলি খাঁ আছে এখন আপনাদের সামনে। কবরটা কিন্তু পুরোটা ওপেন কবর আছে, খোলা কবর, ভেতরটা পুরোটা মাটি আছে। এখন যত নবাবের কবর আছে সব সিল করা, বাঁধানো। ইনি একমাত্র ফার্স্ট নবাব বলে ভাবে কবরটা দেওয়া হয়েছে। 6.5 ফিট লম্বা মুর্শিদ কুলি খাঁ। ইনারই মেয়ের কবর দেখবেন, এখান থেকে 4 কিলোমিটার দূরে বাচ্চাদের হার্ট খেত, কলিজা খেত বলে নাম হয়েছে কলিজা খাকি বেগম। অরিজিনাল নাম হচ্ছে আজি মুন্নিসা বেগম। ইনি যে ফার্স্ট টাইম হিন্দু ছিলেন, এই জন্য হিন্দুদের জন্য এখানে একটা মন্দির করে গেছে। সরকার নপে মন্দিরটাকে বাইরে করে দেওয়া হচ্ছে। মন্দিরের জন্য সরকার থেকে কোনো পয়সা দেয় না, তবে একই কম্পাউন্ডের ভেতরে মন্দির মসজিদ থাকলে গন্ডগোল, অশান্তি হতেই পারে। যার কারণে মন্দির দেখাশোনা করছে পাবলিক, মসজিদ দেখাশোনা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা এখন হিস্ট্রিক্যাল স্পট। এখানে বিভিন্ন ধর্মের লোক, জাতির লোক সবসময় জন্য যাওয়া আসা করতে পারবে, তার জন্য কোনো বাধা নেই। সে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে মন্দিরে পুজো হয় না, মসজিদে নামাজ হয় না, অনলি ফর হিস্ট্রিক্যাল স্পট হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তবে এখানে যেমন নামাজ পড়া হয় না, কোনো রকম গান বাজনা, টিভি সিরিয়াল, শুটিং করা, পিকনিক স্পট, আমোদ প্রমোদ ফুর্তিরও কোনো জায়গা নেই। তাহলে সেটাই যদি হতো তাহলে আজ এই পরিবেশটা পেতেন না। এটা আমার এর মধ্যে পড়ে না। সিরাজের জন্ম কত সালে, সিরাজের মৃত্যু কত সালে, সিরাজের আসল নাম কি, সিরাজ কে ছিলেন, দানশা ফকির তার পায়ের জুতো দেখে কেন ধরিয়ে দিয়েছিলেন, ভালো করে শুনবেন। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে মির্জাফর সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেইমানি করেছে। মীরমদন মোহনলাল, এরা হচ্ছে সিরাজের সেনাপতি, প্রধান সেনাপতি মির্জাফর পুরো রাজ্য পরিচালনা করতেন। মীরমদন মোহনলাল প্রাণপণে যুদ্ধ করে পলাশির প্রান্তে সিরাজের জন্য মৃত্যুবরণ করে। আবার পাশাপাশি জগৎ শেঠ, রাজবল্লভ, ঘসিটি বেগম, মির্জাফর, উমির চাঁদ, ইয়াল লতিফ, রায়দুল্লভ, এরা সবাই সিরাজের সঙ্গে শত্রুতা করে। সিরাজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের মাসি ঘসিটি বেগম। পুরো ছকটা, পুরো ষড়যন্ত্রটাই ঘসিটি বেগম বাড়িতে হোসেনরি দালানা বসে এটা করে। সেই মির্জাফরেরই পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ সিরাজকে শেষ করে। সেই চাকুটা এখন হাজারদুয়ারি মিউজিয়ামের মধ্যে রাখা আছে। লুৎফা হচ্ছে সিরাজের প্রিয়তমা স্ত্রী।
লুৎফা কথার অর্থ হচ্ছে ভালোবাসার নেশা। আমি সিরাজের বেগম, লুৎফার নেশা বলে একটা যাত্রা হচ্ছে, টিভি সিরিয়াল হয়েছে। সিরাজ মরে যাওয়ার পরে তার বেগম লুৎফার যে হাহাকারের কান্না, কেন মির্জাফর সিরাজের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা বেইমানি করলেন। দানশা ফকির আগে রাজাদের জুতো দেখবেন, নাগরা জুতো, বাঁকানো জুতো, সেই জুতো থেকে ধরিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল? সিরাজের আসল নাম কি? সিরাজের আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ। মসনদে বসার পর উপাধি পান সিরাজ। সিরাজদৌল্লা কথার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় প্রদীপ। ভিডিওর প্রথমেই আপনাদের বলেছিলাম, ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে আপনি শিহরিত হয়ে উঠবেন। আরে দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? এখনো ভিডিওর অনেক বাকি আছে, এখনো অনেক ঐতিহাসিক স্পট বাকি আছে। আসল সিরাজদৌল্লার যে সমাধি, সেই সমাধিটাই তো এখনো আপনাদের দেখানো হয়নি। চতুর্থ স্পট হিসেবে আপনারা ভিজিট করে নিতে পারেন জগৎ শেঠের বাড়ি। আসলে এই জগৎ শেঠ ছিলেন তখনকার দিনের একজন ধনী বণিক। বলা হয় যে সেই সময় ব্যাংক অফ ইংল্যান্ডে যে পরিমাণ অর্থ ছিল, সেই একই পরিমাণ অর্থ ছিল এই জগৎ শেঠের কাছে। আর এই জগৎ শেঠ ছিলেন সেই সময় সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম। বলা হয় যে এই জগৎ শেঠের শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ। তাকে নাকি গঙ্গায় নিক্ষেপ করা হয়েছিল। আর এই হচ্ছে জগৎ শেঠের বাড়ি, যা এখন বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে। এখন আমি এসে পৌঁছে গেছি কাঠগোলা প্রাসাদের যে দ্বিতল আছে সেই দ্বিতলে। আর আজকে হচ্ছে কিন্তু 1 জানুয়ারি 2025। আর আজকে কিন্তু এই মুর্শিদাবাদের কাঠগোলা যে বাগান বাড়ি আছে সেখানে কিন্তু পর্যটকের ঢল নেমেছে। হাজার হাজার পর্যটক কিন্তু আজকের এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে এসেছে, যেটা হচ্ছে কিন্তু এই কাঠগোলা যে বাগান বাড়ি আছে সেই কাঠগোলা বাগান বাড়ি। চোখ জুড়িয়ে যাওয়ার মতো এতই সুন্দর এই কাঠগোলা বাগান বাড়ি। পাশাপাশি বিভিন্ন ফুলের বাগানের দ্বারা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই কাঠগোলা বাগান বাড়িকে। আর এই শীতের মরশুমে বহু পর্যটক কিন্তু ভিড় করে এই কাঠগোলা বাগান বাড়িতে। কাঠগোলা বাগান বাড়ি ভিজিটের পর আপনারা দেখে নিতে পারেন নিমক হারাম দেউরি। আসলে এটি হচ্ছে মির্জাফরের যে প্রাসাদ, সেই প্রাসাদের গেট। প্রাসাদ আর কিছুই নেই, কেবলমাত্র এই গেটটি রয়ে গেছে। আসুন এই প্রাসাদ এবং এই গেটটি সম্পর্কে আমাদের গাইড দাদার কাছ থেকে দু এক কথা জেনে নিই। দাদা, এই জায়গাটার বিশেষত্বটা কি একটু বলবেন? আচ্ছা, বলে দিই। এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট। বাড়ির প্রাসাদের কোনো কিছুই নেই, সবই ধ্বংস হয়ে গেছে, গেটটাই রয়ে গেছে। তো এই গেটটাকে বলা হয় নিমক হারাম দেউরি, এবং এর ঐতিহাসিক জায়গাটার নাম হচ্ছে গুলবাগ। বর্তমানে জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। এটাকে জাফরাগঞ্জ দেউরি বা নিমক হারাম দেউরি নামে পরিচিত। তো এখানে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার যে শেরশাহ নবাব সিরাজউদ্দৌলাকে এখানে 6 দিন বন্দি রেখে 6 টুকরো করে হাতির পিঠে করে গোটা মুর্শিদাবাদ শহর তাকে ঘোরানো হয়েছিল, যার জন্য গেটটার নাম হচ্ছে নিমক হারাম দেউরি। এটার নাম হচ্ছে জাহান কোষা কামান। এটা শাহজাহানের আমলে তৈরি, সুবেদার খান নির্দেশে বিশ্ববিখ্যাত কর্মকার জনার্দন কর্মকার তৈরি করে। এটার ওজন হচ্ছে 7.5 টনের ঊর্ধ্বে, মানে হচ্ছে 7,500 কেজি। আর 7,500 কেজি? 7,500 কেজি। আর এটার লেন্থ হচ্ছে 5.5 মিটার। ঠিক আছে, সাড়ে অষ্ট ধাতু দিয়ে তৈরি, যার জন্য এটা এখনো নষ্ট হয়নি। দেখুন, রোদ ঝড় ঝড় ঝাপটায় দাঁড়িয়ে আছে, এখনো নষ্ট হয়নি, যার জন্য। এটা বাংলাদেশের ঢাকা শহরে তৈরি হয় 1637 খ্রিস্টাব্দে। আর এই জাহান কোষা কামানের অর্থ? এটা হচ্ছে জাহান কোষা কামান, হচ্ছে পৃথিবী ধ্বংসকারী কামান বলে। বিশ্ব ধ্বংসকারী কামান হচ্ছে এই জাহান কোষা কামান, ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের এটাকে গাইড বলা দাদার হচ্ছে কাছে শুনে নিলাম এই destroyer of কামান the সম্পর্কে দু এক কথা, ইতিহাস জেনে নিলাম। এবার আমরা একদম কামানের কাছে গিয়ে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো। তো এই হচ্ছে বিশ্ব ধ্বংসকারী, দ্য ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড, জাহান কোষা কামান। আর এই কামান একবার দাগতে নাকি 17 কেজি বারুদ লাগতো। দেখুন, অষ্টধাতু দিয়ে তৈরি এই জাহান কোষা কামান কতটা বড় দেখুন। 17 কেজি বারুদ, মানে বুঝতেই পারছেন যে কি ভীষণ পরিমাণে বারুদ ইউজ করা হতো এই কামানটিকে একবার মাত্র চালানোর জন্য। এখন আমরা যে স্পটটিতে এসে পৌঁছেছি সেই স্পটটির নাম হচ্ছে ফৌতি মসজিদ। আর বহু প্রাচীনকালের এই মসজিদ দেখে বুঝতেই পারছেন এই যে ফৌতি মসজিদের যে ঐতিহাসিক গুরুত্ব, সেই ঐতিহাসিক গুরুত্ব এবারে কিন্তু আমরা আমাদের গাইড দাদার কাছ থেকে জেনে নেব। তো চলুন জেনে নেওয়া যাক যে এই ফৌতি মসজিদ কে, কিভাবে, কেন তৈরি করেছিল, আজ কেন এই অবস্থা। তো দাদা, এই ফৌতি মসজিদ যেটা, এর ঐতিহাসিক গুরুত্ব বা কে তৈরি করেছিল এগুলো একটু বলুন। বলছি, এটার নাম হচ্ছে ফৌতি মসজিদ। ঠিক আছে, এটার চলতি ভাষায় বলে এটাকে ফুটি মসজিদ। ঠিক আছে, ফুটি মসজিদ। ফুটি কেন বলে তার কারণ হচ্ছে, দেখুন ওই যে মাথায় যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ফোকাস করুন। ফুটি মসজিদ,
ঠিক আছে, এই জন্য এই ফুটোগুলোর জন্য এটাকে ফুটি মসজিদ বলে চলতি ভাষা, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফৌতি মসজিদ। ফৌতি মানে হচ্ছে শেষ, ঠিক আছে, ফৌতি মানে হচ্ছে শেষ। এটা তৈরি করেছিল সরফরাজ খান, মানে হচ্ছে মুর্শিদ কুলি খান নাতি, বাংলা বিহার উড়িষ্যার যে প্রথম নবাব মুর্শিদ কুলি খান তার নাতি। এখন আপনারা নবাবী আমলের যে স্পটটি দেখছেন সেটা হচ্ছে মির্জাফরের পার্সোনাল, কিন্তু এটা একটা মসজিদ ছিল। মির্জাফর একাই কিন্তু এখানে নামাজ পড়তেন। চলুন যতটা কাছে গিয়ে দেখানো সম্ভব ততটাই আপনাদের দেখাই। এই হচ্ছে দেখুন মির্জাফরের যে নিজস্ব যে মসজিদ, যে মসজিদে তিনি একাই নামাজ পড়তেন, সেই মসজিদের কিছুটা অংশ। এবং এই মসজিদে কিন্তু এখনো নামাজ পাঠ হয়, 5 ওয়াক্ত নামাজ পাঠ হয়, কিন্তু যে সময় নামাজ হয় সেই সময় কিন্তু মসজিদটা খোলা হয়, অন্য সময় কিন্তু মসজিদটি বন্ধ থাকে। এবং যেটি আছে কিন্তু একদম মির্জাফরের যে বংশের 1100 কবর আছে তার ঠিক বিপরীতে। আর এই হচ্ছে আমাদের টোটো, আর এই টোটো করেই আমরা কিন্তু আজকে সারাদিন মুর্শিদাবাদের বিভিন্ন স্পটগুলি ঘুরছি এবং তার সাথে সাথে আপনাদের সাথে তুলে ধরছি আমাদের বিভিন্ন স্পটগুলি। এখন আপনারা যে স্পটটি দেখছেন এটি হচ্ছে নসিপুর রাজবাড়ি। রাজা দেবী সিংহ 1865 সালে এই রাজবাড়ি তৈরি করেন। দেবী সিং ছিলেন সেই সময়কার ইংরেজদের ট্যাক্স কালেক্টর। যেদিন আমি এই সমস্ত ভিডিওগুলো করেছি সেদিন ছিল 1 জানুয়ারি 2025, আর সেদিন রাস্তায় জাস্ট তিল ধারণের জায়গা ছিল না, এত ভিড় ছিল মুর্শিদাবাদে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওতে মুর্শিদাবাদের 10টি স্পটকেই কিন্তু আমি রাখলাম। নেক্সট এপিসোডে আমি আপনাদের কাছে নিয়ে আসবো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র, সিরাজের নিজস্ব ঘসেটি বেগম যিনি কিন্তু সমগ্র পরিকল্পনা রচনা করেছিলেন, তার সঙ্গে সঙ্গে সিরাজদৌল্লাকে যিনি ধরিয়ে দিয়েছিলেন সেই দানিশ ফকিরের সমাধি। আগামী পর্বটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, যে পর্বে সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র এবং তার পরিবারের সমাধিক্ষেত্র এবং মুর্শিদাবাদের সবথেকে শ্রেষ্ঠ আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এবং অবশ্যই নেক্সট এপিসোডটি কিন্তু মিস করবেন না, যেটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে জানাবো অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।